আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড ওকে আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সবাই একটু লেখেন অল ক্লিয়ার। যদি কথা স্পষ্ট শোনা যায়, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় এবং সাউন্ড যদি স্পষ্ট থাকে, এই তিনটা জিনিসই যদি ঠিক থাকে তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি ক্লাসটা শুরু করি। সেটের আমরা আজকে হচ্ছে পার্ট 3 ক্লাস। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আজকের ক্লাসটা খুব সহজ এবং মজার ক্লাস। আমি টাইপ 4 পর্যন্ত পড়াইছিলাম, আজকে আমি প্রথমে পড়াবো টাইপ 6। টাইপ 6-এ অনেকগুলা কেস আছে, সবাই একটু মনোযোগ সহকারে টাইপ 6টা দেখেন, সবগুলা কেস ইনশাল্লাহ পারবেন। প্রথমে আমি টাইপ 6-এর কেস 1 পড়াবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, বলা হলে একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমরা যখন হচ্ছে সেটের পার্ট 2 ক্লাস করছিলাম তখন আমরা কি শিখছিলাম, পি অফ এর যদি উপাদান সংখ্যা বের করতে বলে তখন সূত্র কি 2 টু দি পাওয়ার n। n ছিল কি এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা, তার মানে 2 স্কোয়ার, দ্যাট মিনস কি 4টা। তার মানে আপনাকে যদি আমরা সেট 2 এর ক্লাসের আলোকে বলি তখন অ্যান্সার ছিল কি 4, মানে উপাদান সংখ্যা কয়টা, 4টা। এখন চাইছে এগুলো কি কি। আচ্ছা, এরকম যদি বলে a = 1, 2 হলে p of a = 1, তখন কি করবেন একটু মনোযোগ সহকারে দেখেন। যখন উপাদানগুলো আমরা লিখতে যাব, যে কোনো কিছুরে যদি সেট আকারে লিখতে হয় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এবার আসেন কাহিনী কি করবেন। এই জায়গায় উপাদান কি একটা 1, একটা উপাদান হচ্ছে কি 2, তাহলে একবার 1 লিখবেন, মানে একটা উপাদান লিখবেন, এই উপাদানটা একবার লিখবেন। লিখছেন? তাহলে কাজ কি করলাম, যদি কখনো a = 1, 2 দিয়ে বসে p of a লিখতে, তখন আপনার কাজ কি দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা উপাদান, এটা হচ্ছে একটা উপাদান, এই উপাদানটা একবার লিখলাম, এই উপাদানটা একবার লিখলাম, লিখছি। আচ্ছা, এই জায়গায় উপাদান আছে কয়টা, দুইটা উপাদান একসাথে লিখবো, লিখছি। আর আরেকটা হবে ফাঁকা সেট। তাহলে আমার উপাদান থাকার কথা ছিল কয়টা, 4টা, এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা 4টা। কথা কি বুঝাইতে পারছি? তার মানে যদি a = 1, 2 দিয়ে p of a চায়, তখন এটা একটা উপাদান, এটা একটা উপাদান, একটা উপাদান লিখছি, এটা আলাদাভাবে লিখছি। প্রথমে আলাদাভাবে লিখবেন, তারপরে একত্রে লিখবো। একত্রে লিখলে কি 1 আর 2 একসাথে লিখলাম, আরেকটা হবে কি ফাঁকা। এটাকে আমরা বুঝছি। এটা যদি বুঝে থাকি, এইটা যদিও এমসিকিউ পরীক্ষায় আসার কথা না, তারপর একটু দেখাই দিই। এবার বলা হয়েছে a = a, b, c হলে উপাদান কয়টা, 3টা, তাহলে আসে কয়টা, 8টা। তাহলে p of এর উপাদান আসবে কয়টা, 8টা। এটা কিভাবে লিখবো, এটা আমার ধারণা এমসিকিউতে আসবে না, তারপর একটু শিখে নেন। আপনারা আমি প্রথমে শিখেছি কি, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। তাহলে প্রথমে এটা লিখলাম আলাদা আলাদাভাবে, তাহলে ফার্স্ট কাজ কি, সবগুলো উপাদানকে আলাদা আলাদাভাবে লিখবো, লিখছি। লেখার পর এবার হচ্ছে এই যে 3টে উপাদান, এই 3টে উপাদানের থেকে প্রত্যেকটা উপাদান 2 বের করে নেব। 2 বের করে নিলে কি, একবার লেখা যায় ab, একবার লেখা যায় কি bc, একবার লেখা যায় কি ca। এই যে টোটাল 3টা উপাদান, এই 3টে উপাদান প্রত্যেকের আলাদা আলাদাভাবে লিখলাম। লেখার পর কি 2টা করে নেব, তাহলে এই 2টা একবার লিখলাম,
এই দুটো একবার লিখলাম, এইটার একবার লিখলাম, মানে কি এ কমা বি কমা সি, এখান থেকে দুইটা নিলে কি এ আর বি, অথবা এই দুইটা নিলে কি বি আর সি, অথবা কি এই দুইটা নিলে কি সি আর এ। তাহলে প্রত্যেকের দুইবার করে নিলাম। আচ্ছা, এবারে তিনটে উপাদান যেহেতু একসাথে লেখা যায় লিখলাম, আর সবসময় একটা ফাঁকা সেট থাকবে। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8টা, 8টা কি হয়েছে বুঝাইতে পারছি? তার মানে নিয়ম কি, প্রত্যেকের আলাদা আলাদাভাবে লিখবেন, তারপর হচ্ছে দুইটা যদি থাকে তাহলে তো একবার নিলামই শেষ, যদি তিনটা থাকে তাহলে প্রত্যেকের দুইবার করে নেবেন, নিছি, নেওয়ার পর সবগুলো উপাদান একসাথে লিখবো, লিখছি, অলওয়েজ একটা ফাঁকা থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি আরেকটা জিনিস একটু দেখাই। যদি এরকম দিত, আচ্ছা এখন উপাদান কয়টা? এখন কিন্তু উপাদান হবে 4টা। কেন? আমি গত ক্লাসে শিখেছি না, এইটা হচ্ছে একটা উপাদান আর এইটা হচ্ছে একটা উপাদান, এইটা হচ্ছে আমার একটা উপাদান, এইটা হচ্ছে আমার একটা উপাদান, তাহলে টোটাল উপাদান কয়টা? 2টা। তাহলে 2 স্কয়ার করলে আসে কত? 4। ক্লিয়ার? আচ্ছা, শিখেছিলাম কি প্রত্যেকের আলাদা আলাদাভাবে নেবেন, নিচে প্রত্যেকের আলাদা আলাদাভাবে নেব, এটাও তো একটা জিনিস নিলাম। তারপর জানি আমরা কি শিখছি, তারপর আমরা শিখছিলাম যে দুইটা উপাদান একসাথে নেব, মানে একত্রে যদি সব নেই তখন এটা কি এ কমা বি কমা সি, আরেকটা কি ফাঁকা। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝা থাকেন শীটটা একটু দেখি, যদি বুঝা থাকেন কেস 1 আমাদের ডান। 3 নম্বর যে অঙ্কটা, এটা এমসিকিউ পরীক্ষা আসা উচিত না, তারপরও দিলাম, সবাই একটু বাসায় করবেন। একবার পি অফ এ বের করবেন, একবার পি অফ বি বের করবেন, তারপর দেখবেন এর ভিতরে কোনো কমন উপাদান আছে কিনা। সবাই যদি সবকিছু বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম কেস 1 থেকে। এসিও লেখা যায়, সমস্যা নাই, এসি লিখলেও সমস্যা নাই। সাধারণত আমরা সিএ লিখি, চক্রাকারের বিষয়টা যদি হয় এ বি সিতে এ বি বি সি সি এ, আমরা এইভাবে লিখি চক্রাকারে লিখলে। আচ্ছা, কেস 1 ডান হলে আলো একটু কম। আচ্ছা, দেখবো না আলোর বিষয়টা কি, দেখি তো। পুরো দিয়ে দিলাম আলো। আচ্ছা, কেস 1 ডান হলে এবার আসেন কেস 2। কেস 2 হচ্ছে কার্তেশীয় গুণজ। একটু মনোযোগ দিয়ে দেখেন ভাইয়া, তাইলেই পারবেন, এগুলো খুব সোজা জিনিস। কার্তেশীয় গুণজ বিষয়টা হচ্ছে এরকম, আপনার একটা কোশ্চেন দিবে এ ইজ ইকুয়ালস টু আচ্ছা, কার্তেশীয় গুণজটা আমরা একটু বুঝি। আপনাকে এ দিছে বি দিছে, দিয়ে বলছে কি এ ক্রস বি বের করতে, এমনও বলতে পারতো বি ক্রস এ ইজ ইকুয়ালস টু হোয়াট। এটা নিয়ে আমি আপাতত একটু পরে কথা বলতেছি। আপনারা এ আর বি দিয়ে বলছে কি এ ক্রস বি বের করতে। যদি এ ক্রস বি বলে তাহলে কি প্রথমে এ লিখবো তারপর বি লিখবো। আচ্ছা, তারপরে গল্প কি এখানে ফার্স্ট উপাদান কে 1, এখানে ফার্স্ট উপাদানকে 1। আচ্ছা, এই উপাদানের সাথে বি এর যে উপাদানগুলো আছে প্রত্যেকটা নিতে হবে। তাহলে এর সাথে কি এ রে নিব, 1 এর সাথে কি এ রে নিব, আবার 1 এর সাথে কি বি রে নিব, নিলাম।
আমার কথা কি সবাই বুঝছেন? ওয়ানের সাথে এরেও নিব, ওয়ানের সাথে বিরেও নেব, নিলাম। তার মানে প্রথম কাজ কি, এখানে যে ফার্স্ট উপাদানটা আছে এর সাথে এই জায়গায় যতগুলো উপাদান থাকবে প্রত্যেক উপাদানে নিতে হবে। তাহলে এর সাথে ওয়ানের সাথে একবার এরে নেব, ওয়ানের সাথে একবার বিরে নেব। এখানে যেটা সি থাকতো তাহলে ওয়ানের সাথে কি সিরেও নিতাম। তার মানে ওয়ানের গল্প শেষ। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসে কি টু। তাহলে টু এর সাথে কি করবেন, একবার এরে নিবেন, একবার বিরে নিবেন, নিছি। তাহলে কি টু এর গল্প শেষ। এবার আসেন থ্রি। থ্রির সাথে কি একবার এরে নেব, একবার বিরে নেব। গল্প কি বুঝাইতে পারছি? তারপরে যখন এ ক্রস বি বলবে, আপনি এর প্রথম উপাদানের সাথে বি এর সবগুলো উপাদানের আলাদা আলাদাভাবে নিছি। দ্বিতীয় উপাদানের সাথে সবগুলো উপাদানের আলাদা আলাদাভাবে নিছি। তৃতীয় উপাদানের সাথে সবগুলোর আলাদা আলাদাভাবে নিছি। তাহলে এ ক্রস বি কি হয়েছে? আচ্ছা, এখন যদি বলা হয় এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, অথবা এরম দিছে, হয় বলবে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, এটা দিলে তো অ্যান্সার হয়ে গেল, এ ক্রস বি ইজ ইকুয়াল টু 1। যদি এখন বলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, অথবা এরকম দিবে। আচ্ছা, এদের দেখেন উপাদান আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে উপাদান সংখ্যা কয়টা, 6টা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যদি এ ক্রস বি এরকম দেয়, অথবা বলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, অ্যান্সার হবে কয়টা, 6টা। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এখন যদি ভাইয়া এ ক্রস বি না দিয়া বি ক্রস এ দিত, তাইলে কি করতেন? আমার এ ক্রস বি দেখ আর বি ক্রস এ দেখ, কোনো প্রবলেম নাই। বি ক্রস এ দিলে প্রথমে আমি বি রে লিখতাম, বি কি এ কমা বি, আর এ কি 1, 2, 3 লিখছি। খেলা কি দিয়ে শুরু? খেলা শুরু হবে প্রথম যেই উপাদানটা দেয়া আছে, প্রথমে কি দেয়া আছে, বি। তাহলে এবার কি করবেন, এর সাথে একবার অ্যারে নিবেন, একবার অ্যারে নিবেন, একবার অ্যারে নিবেন। কথা বুঝছেন? তাহলে এর কাজ শেষ। আবার এবার বিরে নিবেন, নিয়ে বির সাথে একবার অ্যারে নিবেন, একবার অ্যারে নিবেন, একবার অ্যারে নিবেন। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? থিমটা কি বুঝছেন? তার মানে প্রথমে যে থাকবে তার ফার্স্ট উপাদানের সাথে দ্বিতীয়টার প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে নিতে হবে। তারপরে যে উপাদানটা থাকবে তার সাথে পরের যেটা আছে তার প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে নিতে হবে। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে সবাই লেখেন কেস 2 ডান। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবগুলো এক্সাম্পল করবেন, সাথে হোমওয়ার্কটাও সবাই করবেন। হোমওয়ার্কটা আমি লিখে দিচ্ছি, এই ম্যাথটা সবাই করবেন, খাতায় একটু তুলে নেন। পি সমান সমান এ, কিউ সমান সমান বি কমা সি হলে কিউ ক্রস পি ইজ ইকুয়াল টু হোয়াট? এই এক্সাম্পলটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক দিলাম। সবাই কি কেস 2 বুঝছেন? কেস 2 কি বুঝছেন? আচ্ছা, সবাই কেস 2 বুঝছেন। এবার আসেন কেস 3। কেস 3। আচ্ছা, কেস 3 এর এক্সাম্পল নাম্বার 6 কি বলছে একটু দেখি।
আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা ভাই অনেকভাবে আসতে পারে। 6 নম্বর কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে। প্রথম আমি সবচেয়ে সোজা মেথডটা দেখাই। যদি প্রশ্ন এরকম আসতো x প্লাস ওয়াই সমান সমান 4 আর x মাইনাস ওয়াই সমান সমান 2 হলে x এবং y এর মান নির্ণয় করুন। আচ্ছা কোশ্চেনটা যদি এভাবে দিত, আপাতত এটা ভুলে যান, কোশ্চেনটা এভাবে দিছে x প্লাস ওয়াই সমান সমান 4, x মাইনাস ওয়াই সমান সমান যদি 2 হয় তাহলে x এবং y এর মান নির্ণয় করুন। আচ্ছা খুব মনোযোগ সহকারে দেখেন, এটা খুব ইজি একটা আলোচনা। আপনি দেখেন x x y y, এটাও প্লাস এটাও প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তার মানে কি আমি যদি শুধু যোগ করি, এই দুটারে যোগ করি, যোগ করলে কি হবে, এই দুটা বাদ, তাহলে 2x সমান সমান কি 4 আর 2 যোগ করলে 6, বা x ইজ ইকুয়াল টু কি 6/2, দ্যাট মিন্স হচ্ছে x এর মান হচ্ছে 3। কিচ্ছু না, আমি শুধু যোগ করছি, শুধু যোগ করছি, যোগ করলে কি x এর মান আসলো কত 3। আচ্ছা এখন এই x এর মানটা আপনি যদি এখানে বসান, x প্লাস ওয়াই সমান সমান 4, এখানে যদি আমি x এর মান বসাই তাহলে 3 প্লাস ওয়াই সমান সমান কি 4, বা y ইজ ইকুয়াল টু কি 4 মাইনাস 3, দ্যাট মিন্স হচ্ছে 1। তাহলে x এর মান আসলো 4, y এর মান আসলো 1। কিচ্ছু না, আমি শুধু যোগ করে x এর মান পাইছি। এবার এই x এর মানটা এই সমীকরণেও বসাইতে পারেন, এই সমীকরণেও বসাইতে পারেন, বসাই দিলেই কি y এর মান আসবে। তাহলে x এর মান আসছে 4, y এর মান আসছে 1। এই যে সমীকরণ ভিত্তিক যে কোশ্চেন, আমরা একটা আলাদা সমীকরণ নামে অধ্যায় আছে যেখানে এগুলো আমরা আরো অনেক ডিটেইলস শিখবো। আপাতত সেট রিলেটেড যে একটা টাইপ চলে আসছে এটা আমরা শিখে নিচ্ছি। এই সমীকরণের ক্লাসে আমরা এগুলোরও বিস্তারিত শিখবো। আচ্ছা তাহলে x পেলাম 4, y পেলাম 1, তাহলে x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 1। এটাকে যদি আপনি ক্রোমোজোর আকারে লেখেন তাহলে x এর মান লিখতে হবে আগে, y এর মান লিখতে হবে পরে, x, y। তখন অ্যান্সারটা লিখতাম কি হবে 4, 1। আমি কি বুঝাইতে পারছি? যখন ক্রোমোজোর আকারে লিখতাম তখন ব্র্যাকেট দিয়া x, y এর যেহেতু মান চাইছে তাহলে প্রথমে থাকবে কি x, পরে থাকবে কি y, তখন অ্যান্সার কি 4, 1। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি কোশ্চেন দেয় আমি পারি। এখন কোশ্চেনটা এভাবে না দিয়ে বলছে এইটা এবং এইটা, এই ক্রোমোজোর দুটো যদি সমান হয়, বলা হয়েছে কি যখন আমরা কোনো কিছু এরকম আকারে প্রকাশ করি যে x, y দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি, এটার নামই হচ্ছে কি ক্রোমোজোর আকারে প্রকাশ। বলা হয়েছে এইটা আর এইটাই ক্রোমোজোর দুটো সমান, তার মানে এইটা সমান সমান কি এটা লেখা যায়, লিখছি। আচ্ছা তার মানে হচ্ছে এই ক্রোমোজোর দুটো সমান মানে হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম a, b সমান সমান যদি c, d হয়, এই দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তাহলে এই দুইটার প্রথম উপাদান, এটাও প্রথম উপাদান, এটাও প্রথম উপাদান, প্রথম উপাদান দুইটা সমান, শেষের পরের দুটো উপাদানও সমান। মানে ক্রোমোজোর যখন দুটো সমান বলা হয় তখন প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদানের সমান, তার মানে কি a সমান সমান c। অনুরূপভাবে প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের সমান, তার মানে কি b সমান সমান d। মানে প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান, যদি তৃতীয়টা থাকতো তাহলে তৃতীয়টার সমান। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে কি আপনি লিখতে পারেন না x প্লাস ওয়াই সমান সমান 4 আর x মাইনাস ওয়াই সমান সমান 2? আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে যদি দুইটা ক্রোমোজোর সমান হয় তাহলে দুইটা ক্রোমোজোরের প্রথম উপাদান দুইটা সমান, দ্বিতীয় উপাদান দুইটা সমান। যদি এখানে তিনটা উপাদান থাকতো তাহলে প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান সমান সমান তৃতীয় উপাদান, চারটা উপাদান থাকলে চতুর্থ উপাদান সমান সমান চতুর্থ উপাদান। এইবার এই অঙ্কের মতোই তো হয়ে গেল, তারপর কি ক্যালকুলেশন করলেই অঙ্কটা শেষ। এইতটুকু আপাতত বোঝেন, বিস্তারিত বুঝবেন সমীকরণের ক্লাসে। লেখেন সবাই কেস 3 ডান। এটা যদি বোঝা থাকেন সবাই লেখেন কেস 3 ডান। ওই x এর মান 3, আর দুই একটা দিনে যদি একটু না লেখি ভুল তাহলে হবে। এই x এর মান 3, x এর মান 3, ওই এই 4 দেখে 4 লিখছি।
আচ্ছা কেস 3 বুঝা থাকলে বাসেন কেস 4। কেস 4 হচ্ছে সবাই এটার একটা স্ক্রিনশট নেন। সবাই এটার একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশটটা নিছেন? আচ্ছা এটা হচ্ছে দ্য মর্গানস ল। আপনারা ক্লাস 9-এ থাকতে তো অবশ্যই এটা শিখছেন, এগুলো খুব ইম্পর্টেন্ট আলোচনা ছিল আমরা যখন 9-এ পড়তাম। এটার প্রমাণ তো শিখবেন রিটেনে, আপাতত শুধু এই সূত্রটা জানতে হবে। সূত্রটা হচ্ছে 1 নম্বরটা জানবেন, 1 জানলে আর 2 জানা লাগবে না। আচ্ছা বিষয়টা হচ্ছে এ আর বি। আচ্ছা এ আর বি, আপনি এ আর বি নেন, নিছেন? সহজ করে মনে রাখার সিস্টেম দিয়ে আমরা শুধু 1 নম্বর সূত্রটা মনে রাখবো, 1 পারলে 2 অটো পারছি। এ বি এই জায়গায় দিবেন ইউনিয়ন, এখানে দিবেন ইন্টারসেকশন। আমি কি লিখছি দেখেন, এ ইউনিয়ন বি সমান সমান কি লিখছি, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? আচ্ছা এইটারে এবার হোল ব্র্যাকেট আটকে একটা প্রাইম দেন, দিছেন? এখানে একটা প্রাইম দিবেন, এখানে একটা প্রাইম দিবেন। তার মানে সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, এ বি এখানে ইউনিয়ন দিলে এখানে দেবো কি ইন্টারসেকশন, তাহলে এখানে ইন্টারসেকশন দিলে এখানে দেবো কি ইউনিয়ন। এবার এটার একটা ব্র্যাকেট দিলাম, দিছি। এবার সবগুলোর সাথে প্রাইম। মনে রাখা কি খুব বেশি কঠিন? আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এই সূত্র দুটাকে মনে রাখা যাবে, খুব ইজি ভাবে মনে রাখলাম। কি এ বি এখানে ইউনিয়ন দিলে এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন দিলে এখানে ইউনিয়ন, এটারে ব্র্যাকেটে আটকেলাম। এবার সবগুলোর সাথে প্রাইম। মনে রাখার জন্য কি মুখস্থ করা লাগবে? এই টেকনিকটা সোজা না? এটা যদি বুঝে থাকেন লেখেন কেস 4 ডান। শুধু এই 2টা সূত্র জানতে হবে, এবং এই সূত্র যদি জানতেন তার প্রয়োগের অঙ্ক আসছে 43 পিলিতে সম্ভাব্যতা, মানে মর্গানের সূত্রটা সম্ভাব্যতার ম্যাথে কিন্তু অ্যাপ্লাই করা লাগছে। তার মানে সূত্র কিন্তু এখন খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যাতে ইনস্ট্যান্ট একটা কোশ্চেন দেখে আপনি বুঝতে পারেন যে সূত্রটা অ্যাপ্লাই কোথায় করতে হবে। এটা কি বুঝছেন নাকি সবাই? একটু জানান তো। একটা ইন্টারেস্টিং জিনিস পড়াবো এখন একটা আমরা ইন্টারেস্টিং জিনিস পড়বো, ফিবোনাচ্চি ধারা। নাম উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায়। ফিবোনাচ্চি ধারা, এটা কি ইটালিয়ান শব্দ নাকি? আমি ঠিক জানি না এটা কোন শব্দ। ফিবোনাচ্চি না? আচ্ছা কেস 4 বুঝছে তো। এবার আমরা একটা মজার জিনিস পড়বো, ফিবোনাচ্চি ধারা। একটু সহজ করে পড়ানোর চেষ্টা করি যাতে পরীক্ষা আসলে আপনারা পারেন। আচ্ছা ফিবোনাচ্চি ধারা, প্রথমে কিছু বাংলা কথা লিখি। বাংলা কথাটা তো কিছুই জানা লাগবে না, আমরা সহজ করে শিখব। ফিবোনাচ্চি ধারা। আচ্ছা ইংলিশে এটার নাম হচ্ছে, এটা জানি না, নিয়েন লিখে দিই, আচ্ছা ভাই আমি কিছু লেখা লিখতেছি, এগুলাকে লেখেন, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে গঠিত হয়।
আচ্ছা সবাই এটার একটা স্ক্রিনশট নেন, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এরপর পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা সমান, অর্থাৎ পরবর্তী সংখ্যা সমান পরপর দুটি সংখ্যার যোগফল, ধরো এটা হচ্ছে 0 1 1 2 3 5, তো 21। এটা একটা সবাই স্ক্রিনশট নেন, আপনাকে একটা স্ক্রিনশট নেন। আফিফা ইবনাত জিনাত আপু, আপনারা একটা স্ক্রিনশট নেন, এরপর আমি সহজ করে বুঝাইতেছি। এই লেখা লিখছি কি আপনার মুখস্থ করার জন্য নাকি? মুখস্থ করে যদি শিখতেন এলে আমার কাছে আর পড়তে আসতেন কেন, যদি একটু ডিফারেন্ট না পড়াই। আচ্ছা সবাইকে স্ক্রিনশট নিছেন? এবার আসেন, আপনি এগুলো সব ভুলে যান, সব ভুলে গেছি। আপনি শুধু একটা জিনিস মনে রাখেন, 0 আর 1, 0 আর 1, 0 আর 1। আচ্ছা 0 আর 1 রে যোগ করলে আসে কত? 1। 0 আর 1 রে যোগ করলে আসে কত? 1। আচ্ছা তার মানে প্রথমে আমরা শুরু করবো কি দিয়ে? 0 1 দিয়ে। 0 আর 1, এই 0 আর 1 রে যোগ করলে আসে কত? 1। এবার এই 1 আর 1 রে যোগ করলে আসে কত? আমি একটু সুন্দর করে লিখি, কোথায় লিখবো? আচ্ছা এইটা একটু মুছে দিয়ে লিখবে। দেখেন প্রথমে আপনি 0 আর 1 নিছেন, এই দুটোরে যোগ করেন। 0 আর 1 রে যোগ করলে আসে কত? 1। তার মানে এই দুটোরে যোগ করলে আমি পাচ্ছি কত? 1। এবার এই দুটোরে যোগ করেন, 1 আর 1 রে যোগ করলে পাবো কত? 2 করছি। এবার এই দুটোরে যোগ করেন, 1 আর 2 রে যোগ করলে আসে কত? 3 করছি। এবার এই দুটোরে যোগ করেন, 2 আর 3 রে যোগ করলে আসে কত? 5 করলাম। 3 আর 5 রে যোগ করলে আসে কত? 8 করলাম। 5 আর 8 রে যোগ করলে আসে কত? 13 করলাম। 8 আর 13 রে যোগ করলে আসে কত? 21। তার মানে এরকম করে চলতেছে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি এই যে পরপর দুইটা সংখ্যা যদি যোগ করেন, 0 আর 1 যোগ করলে আসে কত? 1। এই যে পরপর দুইটা সংখ্যার যোগফল, এটা সমান সমান কি? পরবর্তী সংখ্যা না? 0 আর 1 রে যোগ করলে আসে কত? 1। আচ্ছা 1 আসছে, তাহলে পরপর দুইটা সংখ্যার যোগফল এটা কি পরবর্তী সংখ্যার সমান না? অনুরূপভাবে যদি এই দুটো যোগ করেন, 1 আর 1 যোগ করলে আসে কত? 2। এটা কি পরবর্তী সংখ্যার যোগফল না? তার মানে ফিবোনাচ্চি সংখ্যার জন্য শুধু মনে রাখবেন পরবর্তী সংখ্যা এটা সমান সমান হচ্ছে পরপর দুইটা সংখ্যার যোগফল। তাহলে আমরা মনে রাখবো কি? 0 1, এই দুটো যোগ করলে আসে কত? 1। তাহলে 1 আর 1 যোগ করলে আসে কত? 2। 1 আর 2 যোগ করলে আসে কত? 3। 2 আর 3 যোগ করলে আসে কত? 5। 3 আর 5 যোগ করলে আসে কত? 8। 8 আর 5 যোগ করলে আসে কত? 13। 8 আর 13 যোগ করলে আসে কত? 21। 13 আর 21 যোগ করলে আসে কত? 34। 21 আর 34 যোগ করলে আসে কত? 55। তার মানে পরপর দুইটা সংখ্যার যোগ করলে যে যোগফলটা আসে এটা হচ্ছে পরবর্তী সংখ্যা। তাহলে আপনি শুধু মনে রাখবেন এটা দিয়া, ফিবোনাচ্চি ধারার ক্ষেত্রে পরবর্তী সংখ্যা সমান কি? পরপর দুটি সংখ্যার যোগফল। অথবা এভাবে মনে রাখতে পারেন, পরপর দুটি সংখ্যার যোগফল সমান সমান পরবর্তী সংখ্যা। এগুলো মুখস্থ করার জিনিস না ভাইয়া, জাস্ট বোঝার জিনিস। আপনি যদি সিরিজটা আমি ঠিক যেভাবে লিখছি, এই সিরিজটা লেখা যদি জানেন, আপনার তো কোনো কিছু আর মুখস্থ করা লাগতেছে না। এটা কি ডান হয়েছে? ডান হলে সবাই একটু লেখেন তো ডান। এটা যদি ডান হয়ে থাকে সবাই একটু লেখেন ডান। এটা যদি ডান হয়ে থাকে তাহলে সবাই একটু লেখেন ডান। আচ্ছা ডান হয়েছে, খুব ভালো কথা। এবার আছেন এক্সাম্পল নাম্বার 9, একটু মনোযোগ সহকারে দেখেন 9 নম্বর এক্সাম্পলটা। নয় নম্বর এক্সাম্পলটা দেখি, এটা হচ্ছে 38তম প্রিলির কোশ্চেন। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা কি ছিল একটু দেখি। বলা হয়েছে a is equals to x যেন x হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা এবং x² < 64 হলে p of a
উপাদান সংখ্যা, এত এর উপাদান সংখ্যা। আচ্ছা, খুব ভালো কথা। এই কোশ্চেনটা সলভ করতে হলে একটু মনোযোগ সহকারে ভাই দেখেন। আচ্ছা, পি অফ এর উপাদান সংখ্যা চাইছে। পি অফ এর উপাদান সংখ্যা কি? 2 টু দি পাওয়ার n। পি অফ এর উপাদান সংখ্যা কি? 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে n বের করব। n মানে জানি কি ছিল? এ সেটের উপাদান সংখ্যা। তার মানে এই এ সেট নিয়ে এখন আমি একটু কাজ করব যে কয়টা উপাদান আছে। আচ্ছা, বিষয়টা যদি এমন হতো এ সেটটা এরকম দেওয়া থাকতো a = 0 1 2 3 5 3 5। বিষয়টা একটু বুঝেন। এটা দিয়া যদি বলতো পি অফ এর উপাদান সংখ্যা কত, তখন আপনি কি করতেন? এখানে উপাদান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে n এর মান 5 দিলাম, 5 বসে, তাহলে অ্যান্সার কি? 32টি। গল্প শেষ। এই যুগষ্ট এরকম দিয়া যদি বলতো পি অফ এর উপাদান সংখ্যা কত, তখন এই জায়গায় n এর মান কত? 5 বসায় দিতাম, গল্প শেষ, তাই না? আচ্ছা, এইবার তো আর এরকম দেয় নাই, তাহলে এখন আমি করবোটা কি? প্রথম মাসের এটা একটু পড়ি। বলছে কি এক্স একটা ফিবোনাচ্চি সংখ্যা। আচ্ছা, ফিবোনাচ্চি সংখ্যার সংজ্ঞা জানি কি শিখছিলাম? পরপর দুটি সংখ্যার যোগফল সমান কি? পরবর্তী সংখ্যা। দ্যাট মিনস কি 0 1 1 2 3 5 8 13 এরকম একটা শিখছিলাম, তাই না? আচ্ছা, এবার আবার এই যে একটা কন্ডিশন দিয়ে দিছে, এক্স একটা ফিবোনাচ্চি সংখ্যা, ঠিক আছে, কিন্তু x² < 64। এই জায়গায় একটু খেলা আছে। এটা আমি সেটের পার্ট 1 ক্লাসে শিখেছিলাম। কি শিখেছিলাম? x² < 64 মানে কি 8 8 64। তাহলে x² < কি 8² লেখা যায়। উভয় পক্ষের বর্গমূল করলে কত? x < 8। এই পর্যন্ত ঠিক আছে? এটা শিখেছিলাম না? x² < 64 8 8 64। 64 না দিয়ে যদি 66 দিত তাহলে কি 8 পয়েন্ট সামথিং স্কয়ার। এগুলো শিখেছি না? এই পার্ট 1 এ মনে পড়ে? এগুলো তো শিখেছিলাম। যারা পার্ট 1 ক্লাস করেন নাই সেটার, তারা আরেকবার করে নিয়ে। x² < 64, তাহলে x² < 8²। এখন উভয় পক্ষ যদি বর্গমূল করি তাহলে x < 8। তার মানে আমার x এমন একটা ফিবোনাচ্চি সংখ্যা যেটা 8 এর থেকে ছোট। তাহলে আপনি যখন ফিবোনাচ্চি সংখ্যার ধারা নিয়েছিলেন, সিরিজটা কি এরকম করে চলতেছিল। তার মানে আপনারা এখন বলে দিছে কি x এমন একটা ফিবোনাচ্চি সংখ্যা যেটা 8 থেকে ছোট। তাহলে 8 থেকে ছোট ফিবোনাচ্চি সংখ্যাগুলো কি কি? 0 1 1 2 3 5, তাই না? 0 1 1 2 3 5। তাহলে 0 1 1 2 3 5 এটাই কি a না? আচ্ছা, এইটাই যদি a হয় তাহলে 1 2 3 4 5 6। তাহলে n এর মান তো 6 নেওয়ার কথা ছিল, কিন্তু আমি n এর মান নিচ্ছি 5। প্রশ্ন হচ্ছে কেন? আমরা সেটার পার্ট 1 ক্লাসে শিখছিলাম কোনো উপাদানকে একাধিকবার নেওয়া যাবে না। এটা 1 এটা 1, তাহলে 1 কি দুইবার নেওয়া যাবে? যাবে না, 1 নিতে হবে একবার। এটাই হচ্ছে এই ম্যাটটার খেলা। অনেকেই 64 অ্যান্সার দিয়ে আসবে, মানে কি 2 টু দি পাওয়ার 6, দ্যাট মিনস 64 দিলে ধরা। তাহলে 0 1 2 3 5, তারপর তো বাকি অংশই পারলেন। তার মানে ফিবোনাচ্চি সংখ্যার যখন অঙ্কটা করবেন দুইটা 1 আছে। এটা ফিবোনাচ্চি সিরিজে কিন্তু দুইটা 1 থাকবে, কিন্তু যখন আপনাকে সেট আকারে দিবে তখন তো আপনি দুইটা 1 নিতে পারবেন না, কারণ সেটের ক্ষেত্রে কি কোনো উপাদানকে একাধিকবার নেওয়া যাবে না। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 5 ডান। সবাই লেখেন কেস 5 ডান। কেস 5 কি ডান হয়েছে? এটা তো আমি বুঝানোর সুবিধার্থে করছি। যে সাদিয়া মো আপু x² < 64, এটারে আপনি রাফে ভাইঙ্গা না নিলে বুঝবেন কিভাবে? এটা তো x³ থাকতে পারতো, এটাকে আমরা ভাইঙ্গা নিছি বোঝার সুবিধার্থে। ঘন থাকলে ঘনমূল করতাম, বর্গ ছিল দেখে বর্গমূল করছি। মানে x < 8 আনলে তো বুঝতে পারবেন যে 8 এর থেকে ছোট মানগুলা নেব। আমার কথা কি বুঝতে পারছেন? এই বুঝে লেখেন কেস 5 ডাইন, কেউ না বুঝে লেখেন না শুধু শুধু। একটু ফিডব্যাক দেন তো, কেস 5 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার সবাই একটা আমার প্রশ্নের উত্তর দেন। মাসুর স্যারের ভেনচিত্রের ক্লাস কারা কারা করছেন? যারা যারা করছেন তারা একটু কমেন্টস করেন তো ভেনচিত্রের ক্লাসটা কেমন লাগছে। মাসুর স্যার আপনাদের যে দুইটা ভেনচিত্রের ক্লাস নিছে ওই দুইটার ক্লাস কেমন লাগছে একটু কমেন্টস করেন তো যারা ক্লাস করছেন। মাসুর স্যারের ভেনচিত্রের ক্লাস দুইটা যারা করছেন তারা একটু কমেন্টস করেন তো ভেনচিত্রের ক্লাস দুইটা কেমন লাগছে। কেমন লাগছে জানান।
মাসুর স্যারের বেঞ্চের যে ক্লাস দুটা কেমন লাগলো? একদম লিখছে করা হয়েছে। আপু এই যে স্বর্ণা আপু, আপনি একটু নেটে মনে হয়তো আপনার প্রবলেম, আপনার নেটেই প্রবলেম, আর কারো প্রবলেম হচ্ছে না। এই যে স্বর্ণা আপু, আপনি একটু একবার হচ্ছে ডিসকানেক্ট করে নেটে আবার কানেক্ট দেন। হ্যাঁ, বেঞ্চিত্রের ক্লাস আমি নেব। বেঞ্চিত্র আমি পড়াবো অনেক পরে, আমি বেঞ্চিত্রের ক্লাস অনেক পরে পড়াবো। আমি পার্সেন্টেজ শেষ করে বেঞ্চিত্র পড়াবো। এই যে স্বর্ণা আপু, আপনি একবার রিকানেক্ট করেন, কারণ কারো কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, সেট হচ্ছে আমাদের আরেকটা ক্লাস লাগবে, তাহলে সেট শেষ। আর বেঞ্চিত্র আমি অনেক পরে পড়াবো। বেঞ্চিত্র সাধারণত আমি পার্সেন্টেজ শেষ করে পড়াই। আচ্ছা, এইবার হচ্ছে টাইপ 7 আগামী ক্লাসে পড়ানো হবে। আগামী ক্লাসে আমরা সেট শেষ করব। আমি অল্প কিছু জিনিস আগামী ক্লাসের জন্য রেখে দিচ্ছি। টাইপ 7 আগামী ক্লাসে পড়ানো হবে, টাইপ 5 আগামী ক্লাসে পড়ানো হবে। এবার আমি প্রথমে পড়াবো টাইপ 9। টাইপ 9টা একটু সবাই দেখেন। টাইপ 9, এই পুরো টাইপটি হচ্ছে বেসিক টাইপ। প্রথমে আমি বেসিকটা পড়ানোর আগে, অনেকেরই একটু বেসিকে দুর্বলতা থাকতে পারে। যদি কেউ বেসিক দিয়ে না পারেন তাইলে কি করবেন সেটা আমি প্রথমে দেখাচ্ছি। এরপর আমি টাইপ 9-এর ম্যাথগুলো দেখে দেখে কিভাবে বেসিক দিয়ে অ্যান্সার করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে নিয়মটা শিখাচ্ছি এটা যদি কেউ না পারেন তাহলে কি করবেন। আচ্ছা, টাইপ 9-এর আমি এক্সাম্পল নম্বর 4টা করাচ্ছি। প্রথমে আমি করাবো, যদি কেউ পরীক্ষায় না পারেন অথবা বেসিকটা যদি পড়ানোর পর কোনো কারণে কম বুঝেন, তাহলে আপনি যদি আলটিমেটলি নাই পারেন তাহলে আমি এখন যে মেথডটা দেখেছি এই মেথডে করবেন, কিন্তু মুখে মুখে ইনশাআল্লাহ আপনারা পারবেন, আমি যদি শিখিয়ে দিই। প্রথমে যদি এই ধরনের কোনো ম্যাথ আসে আর আপনি যদি না পারেন, প্রথম কাজ, এ একটা উপাদান দেওয়া আছে, বি একটা উপাদান দেওয়া আছে। আচ্ছা, আপনি এ একটা উপাদান ধরবেন 1 2 3, বি রে ধরবেন 3 4 5, মনে থাকবে। এরে ধরবেন 1 2 3, বি রে ধরবেন 3 4 5। অন্য কোনো কিছু ধরলে সমস্যা নেই, কিন্তু আমরা একটু সম্পর্কটা এমনভাবে রাখলাম যাতে একটা কমন উপাদান থাকে। আপনি তো চাইলে এর মান 1 2 3, বি এর মান 7 8 9ও ধরতে পারেন, তাহলে এ আর বির মধ্যে কোনো কমন উপাদান তো নাই। এজন্য আমরা ধরার সময় এর মান ধরবো 1 2 3, বির মান ধরবো 3 4 5। কোনো কারণে যদি ইউর মান ধরা লাগতো, এখানে তো ইউ নাই, এইখানে ইউ ধরি নাই, যদি কোনো কারণে ইউ ধরা লাগতো তাহলে ইউ ধরবো 1 2 3 4 5 6। আমি কথা বুঝতে পারছি? তাহলে আমার যদি ধরা লাগে আমি এর মান ধরবো 1 2 3, বি এর মান ধরবো 3 4 5, সার্বিক সেট ইউর মান ধরবো 1 2 3 4 5 6। অন্য কোনো মান ধরলেও সমস্যা নাই, কিন্তু এই মানটা মনে রাখেন, তাহলে অঙ্কগুলো করতে আপনার সুবিধা হবে। যেহেতু এখানে ইউর দরকার নাই, এখানে ইউ ধরি নাই, কিন্তু কোনো কারণে যদি ইউর দরকার হইতো, যদি একটা এ প্রাইম থাকতো তাইলে তো ইউ ধরা লাগতো, কারণ ইউ না ধরলে আপনি এ প্রাইম পাইবেন কিভাবে? ইউ থেকে বাদ দিলে তো এ প্রাইম, তাই না? তার মানে যেখানে ইউ দরকার সেখানেই শুধু ইউ ধরবো। আচ্ছা, এবার আসেন, প্রথমে কি এ বাদ বি লাগবে, এ বাদ বি। আচ্ছা, আমরা জানি কি শিখছিলাম, প্রথম সেট আর দ্বিতীয় সেটের মধ্যে কমন উপাদান আছে কি 3। এই প্রথম সেটের কমন উপাদানটা বাদ দিলেই যা থাকে সেটাই হচ্ছে কি এ বাদ বি। এগুলো সব পার্ট 1-এ অনেক সময় নিয়ে শেখানো হয়েছে, সুতরাং এগুলো নিয়ে আমি এখন আর বিস্তারিত কথা বলতেছি না। তাহলে এ বাদ বি পাইছেন কত? 1 2। আচ্ছা, তাহলে এইটা মানে কি 1 2, আর বি মানে কি 3 4 5। এই দুইটার ভিতর কি কোনো কমন উপাদান আছে? নাই। তার মানে কি অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। তার মানে এই ধরনের কোনো ম্যাথ টাইপ 9 যদি আসে, আপনি যদি না পারেন এ আর বি ধরবেন, যদি কোনো জায়গায় প্রাইম দেওয়া থাকে তাহলে ইউ ধরবেন, সার্বিক সেট। তারপর হচ্ছে কি এতটুকু মানে কি এ বাদ বি বাইর করছি। তারপর কি এ বাদ বি ইন্টারসেকশন বি, এতটুকু মানে কি 1 2, বি মানে কি 3 4 5, মাঝখানে ইন্টারসেকশন করলাম। এবার যা রেজাল্ট আসে সেটা হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝছেন? যদি এরকম ধরে করেন তাহলে 1 মিনিট সময় লাগবে। এটা কখন করবেন? যদি ম্যাথ না পারেন। এখন এতটুকু বুঝছেন কিনা যদি বুঝে থাকেন লেখেন সবাই, একদম এই কথাটাই লেখেন, বুঝছি। ডান ডুন লেখেন না, কারণ অনেক ডান চলে আসছে তো বুঝবো না। এই নিয়মে আমরা করবো না, এটা আমরা শিখছি ব্যাকআপ যদি না পারি। আর যেই নিয়মে করতে লাগবে সর্বোচ্চ 10 সেকেন্ড। ইনশাল্লাহ পারবেন সবাই। আগে এটা বুঝছেন কিনা, আগে একটু ব্যাকআপটা রেডি করলাম, যে না পারলে পারেন কিনা।
কি নেটের কোনো প্রবলেম নাই তোমার এখানে? এই নেটের তো কোনো প্রবলেম নাই রে ভাইয়া। মাসুর স্যার আপনি কেমন আছেন? আপনাকে লাইভে দেখতে পাচ্ছি, একটু আপনি আমাদের আওয়াজ দিয়ে জানান তো আপনি কেমন আছেন। মাসুর স্যার আপনি কেমন আছেন? মাসুর স্যার আপনি একটু কমেন্টস করে আমাদের উদ্দেশ্যে জানান আপনি কেমন আছেন। আর আপনি আমাদের এখানে আর কি ক্লাস নেবেন না? আমরা তো আপনার ক্লাস করতে চাই। আচ্ছা এতটুকু বুঝছি তাই তো। এবার একটু আগামী 10 মিনিট খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে? এবার আমরা শিখবো যদি মুখে মুখে কিভাবে করব। আমি সবগুলো এক্সাম্পল দেখিয়ে দিয়েছি যাতে আপনারা অন্য কোনো গাইড বইয়ের এক্সাম্পলও মুখে মুখে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এবার আসেন প্রথম থেকে শুরু করে। প্রথমে আমি 4 নম্বর অঙ্কটাই করাবো, যেহেতু এটা লিখছি এটাই ফার্স্টে করাই। এবার হচ্ছে বেসিকের খেলা, যে পার্ট 1 পড়াইছিলাম। কোশ্চেনটা ছিল কি, এ বাদ বি ইন্টারসেকশন বি। আচ্ছা প্রথমে আসেন আপনি যদি কনসেপ্ট দিয়ে করেন, এ থেকে আমি বি রে বাদ দেব। আচ্ছা যখন আপনি এ থেকে বি রে বাদ দেবেন আপনি কি এ লিখতে পারেন? বিষয়টা একটু দেখেন। এ আমি ধরছিলাম কি 1 2 3 আর বি ছিল কি 3 4 5। এইবার আপনি কমন উপাদান এই 3 3 বাদ দিছেন। আচ্ছা এমনও তো হইতে পারত এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 4 5 6, তখন কি এই দুইটার ভিতর কোনো কমন উপাদান নাই, আলটিমেটলি কি এই থাকতো, তাই না? মানে 1 2 3 থাকতো, 1 2 3। আর যদি কমন উপাদান থাকে তাহলে কি 1 2 থাকে। তার মানে যাই থাকে এগুলো কি শুধু এতে আছে না? যাই থাকে মানে একটা থেকে যখন আরেকটা আপনি বাদ দিবেন তাহলে প্রথমটাই কি থাকে না? হয় প্রথমটা সব থাকবে নাহলে প্রথমটা কিছু থাকবে। তার মানে আমরা যদি বেসিক কনসেপ্ট হিসেবে চিন্তা করি তাহলে এ থেকে বি রে বাদ দিলে কি শুধু এ থাকবে। তাহলে কি দাঁড়ায়, এ ইন্টারসেকশন বি। বিষয়টা বুঝেন, এ থেকে বি রে বাদ দিলে কি হয় এর সব থাকে নাহলে এর কিছু থাকে। তাহলে আলটিমেটলি আমরা ধরে নিলাম কি এই থাকে। তাহলে এ থেকে বি রে বাদ দিলে কি এ থাকবে। অনুরূপভাবে যদি বি বাদ এ দিত তাহলে লিখতাম কি বি থাকে। আচ্ছা এবার হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। এ আর বি দুইটা ভিন্ন ভিন্ন উপাদান, আপনি তো জানেনই না এ আর বি কোনো উপাদান যেহেতু দেয়া নাই। তাহলে এ আর বি যদি দুইটা ভিন্ন ভিন্ন উপাদান হয় তাহলে তাদের ভিতর তো কোনো কমন উপাদান নাই। কমন উপাদান নাই মানে কি ফাঁকা সেট। আমার কথা কি বুঝছেন? আচ্ছা যদি এই কোশ্চেনটা এরকম দিত তখন অ্যান্সার কি, এ থেকে বি রে বাদ দিলে কি এ ইউনিয়ন বি। তখন হয় অ্যান্সার হচ্ছে এ ইউনিয়ন বি, অথবা যদি অপশনে ইউ দিয়ে দিত, ইউ মানে কি সার্বিক সেট। এ একটা উপাদান বি একটা উপাদান, এখন এ আর বি রে যখন আমি ইউনিয়ন করি তখন সব পাই, সব মানে কি সার্বিক সেট। আমার কথাটা কি বুঝছেন থিমটা? তার মানে যখন ইন্টারসেকশন দিবে তখন হচ্ছে ফাঁকা, যখন ইউনিয়ন দিবে অপশনে এটা দেয়া থাকলে এইটা, আর যদি এইটা দেয়া থাকে তাহলে হচ্ছে এইটা। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন? আচ্ছা যদি বুঝে থাকি 4, এবার আসেন অঙ্ক নাম্বার 5 না অঙ্ক নাম্বার 3 করাই আগে। অঙ্ক নাম্বার 3 একটু বোঝেন, বুঝলে খুব মজার জিনিস এগুলা। অঙ্ক নাম্বার 3 কি বলছে, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আচ্ছা দেখেন এ ইন্টারসেকশন বি, এ আর বি দুইটা যদি ভিন্ন ভিন্ন উপাদান হয় তাহলে এই দুটোর ভিতর কি কোনো কমন উপাদান আছে? নাই। তাহলে এ ইউনিয়ন ফাঁকা সেট। আচ্ছা এখন এ আর ফাঁকা সেটে যদি ইউনিয়ন করেন তাহলে কি শুধু এ পাবেন না? এ আর ফাঁকা সেটে যদি আমি ইউনিয়ন করি তাহলে কি শুধু এ পাবো না? আমার কথা কি সবাই বুঝতেছেন? এ ইন্টারসেকশন বি এটা মানে কি ফাঁকা, দুটা ভিন্ন ভিন্ন উপাদান। তাহলে এখন এ ইউনিয়ন যদি ফাঁকা চিন্তা করি তাহলে কি শুধু এ না? যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই একটু লেখেন তো বেসিকটা আসলে বুঝতেছেন কিনা। আর যারা বেসিক বুঝবেন না তারা এ আর বি এর উপাদান ধরবেন, ধরে 1 মিনিট সময় নিয়ে করবেন। এতটুকু কি বুঝছেন কিনা? বুঝলে একটু লেখেন তো বেসিক ডান। এখনো শেষ হয় নাই, এটা আমি আরো 2টা ম্যাথ করাবো। আমি তো জানি না 1000 টাকা কে পাইছে। বিচারক ভাই মাসুর ভাই একক প্যানেল। মাসুর স্যারকে খুঁজে পাবে, সবার সাথে আমি স্যারের ক্লাস করি।
আচ্ছা গুড, বেসিক ডান হলে আমার 2 নম্বর অঙ্কটা আপনাদের করতে দেওয়া উচিত, তারপর দেখিয়ে দিই 2 নম্বর। আচ্ছা 2 নম্বর আমি কখনো কারো কোনোদিন ম্যাথ করতে দিই না। একটু সবাই বলেন তো 2 এর অ্যান্সার কত, অ্যান্সার না দেখা 2 এর অ্যান্সার কি সবাই একটু কমেন্টস করেন তো, আমি কখনো তো অ্যান্সার কমেন্টস করতে বলি না। 2 নম্বরের অ্যান্সারটা সবাই লেখেন, অ্যান্সারটা কি দেখি আপনারা কেমন বোঝেন। 2 নম্বর ম্যাথের অ্যান্সারটা সবাই কমেন্টস করেন, কেউ অ্যান্সার দেখে কমেন্টস করবেন না। যাদের প্যাচ লাগবে তাদের তো শিখেই দিছি, এআরবি ধৈর্য করবেন। যাদের প্যাচ লাগবে তারা এআরবি ধৈর্য করবেন। এই 2 নম্বর অঙ্কের অ্যান্সারটা দেন, কেউ অ্যান্সার দেখে অ্যান্সার দিবেন না। 2 নম্বর ম্যাথের অ্যান্সারটা দেন। সোনিয়া সোনি, যাদের কঠিন লাগবে তারা এআরবি এর ভ্যালু ধরে করবেন, কারণ এটা যদি কঠিন লাগে বেসিক দিয়ে পারবেন না। আর যারা বেসিক দিয়ে পারেন তারা হচ্ছে শুধু শুধু টাইম নষ্ট করবেন কেন। টাইপ 9 2 নম্বর অ্যান্সারটা সবাই বের করেন। আচ্ছা অনেকেই পারছেন, আমি একটু 2 নম্বরটা বেসিকটা বলে দিচ্ছি। আমি আবারও বলতেছি, টাইপ 9 যাদের বেসিক স্ট্রং তারা বেসিক দিয়ে করবেন, 5 সেকেন্ডে শেষ। কিন্তু যাদের একটু বেসিক উইক তারা এআরবি ধরে করবেন, তা নাহলে তো পরীক্ষা প্যাচ লাগিয়ে দিবেন। ভাইয়া দিন শেষে পরীক্ষায় নাম্বার পাইতে হবে, এটা 5 সেকেন্ড লাগুক আর 1 মিনিট লাগুক, কথা বুঝছেন। অতিরিক্ত পণ্ডিতি করে প্রশ্ন ভুল করা যাবে না। 2 এ বাদ এ প্রাইম। আচ্ছা বিষয়টা একটু দেখেন, প্রথমে মনে করেন এ হচ্ছে 1 2 3, এ প্রাইম যখন আছে আমি যদি ধরে করতাম তখন এই স্বাভাবিকভাবে আমাকে একটা ইউ ধরতে হবে। মনে করেন ইউ ধরলাম 1 2 3 4 5। আচ্ছা এ প্রাইম মানে কি ইউ বাদ এ, তাহলে ইউ থেকে যদি এর বাদ দেই 1 2 3 বাদ দিলে থাকে কি 4 5। আচ্ছা বিষয়টা একটু দেখেন, এ প্রাইম মানে কি ইউ বাদ এ, তাহলে ইউ থেকে যদি আমি এর বাদ দেই তাহলে থাকে কি 4 5। তাহলে দেখেন এর যে উপাদান আর এ প্রাইমের যে উপাদান দুইটা কি ভিন্ন ভিন্ন উপাদান না। এর যে উপাদান এ প্রাইমের যে উপাদান দুইটা ভিন্ন ভিন্ন উপাদান, তাহলে এ থেকে আপনি যদি এখন এ প্রাইম রে বাদ দেন তাহলে এ আর এ প্রাইমের উপাদান যেহেতু ভিন্ন ভিন্ন, শুধু থাকবে কি 1 2 3, দ্যাট মিন্স হচ্ছে এই থাকবে। তাহলে ধৈর্য করলে হচ্ছে এই হিসাব। এবার আসেন বেসিক, এ বাদ এ প্রাইম, তার মানে এ একটা উপাদান, এ প্রাইম আছে আরেকটা উপাদান। এ প্রাইম মানে কি ইউ থেকে আমি এর বাদ দিয়ে দিছি, তাহলে ইউ থেকে এর বাদ দিলে যা থাকবে ওখানে কি কোনো এর কিছু থাকবে, বিষয়টা বুঝেন। এ প্রাইম মানে কি ইউ বাদ এ, তাহলে ইউ থেকে আপনি যদি এর বাদ দেন তাহলে আপনি যা পাবেন ওখানে এর তো কিছু নাই, তার মানে এ আর এ প্রাইম দুইটা ভিন্ন। তাহলে এই দুইটা যেহেতু ভিন্ন, এখন এ থেকে যদি আমি এ প্রাইম রে বাদ দেই থাকবে কি শুধু এ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই হচ্ছে লেখেন টাইপ 9 ডান। যারা পুরো বিষয়টা মুখে মুখে বুঝছেন নিজেদের যে গাইড বই আছে এরকম বেসিক দিয়ে করবেন, আর যারা বেসিকটা একটু কম বুঝছেন তারা এই নিয়মটা তো সবাই আমি শিখিয়ে দিলাম, যদি পরীক্ষা আটকে যান এই নিয়মে করবেন। কথা কি বুঝাইতে পারছি? সবাই লেখেন টাইপ 9 ডান, টাইপ 9 ডান। টাইপ 5 7 আর 8 এর কেস 2, এই তিনটা জিনিস আমি হচ্ছে আগামী ক্লাসে করাবো। টাইপ 8 এর কেস 1টা আমি আজকে পড়াবো, পড়ানোর পর এই তিনটা জিনিস আগামী ক্লাসে পড়ানো হবে, খুবই অল্প জিনিস, এবং সেটার ওভারঅল একটা রিভিউ আমি দিয়ে দেবো। বেঞ্চিত্র বাদে আমাদের সেট শেষ। বেঞ্চিত্র আমি অনেক কিছু মিলিয়ে পড়াবো, আমার বেঞ্চিত্র একটা আলাদা প্ল্যান আছে, সেটা ভবিষ্যতে পড়ানো হবে। তার মানে আগামী ক্লাস হয়ে গেলে কিন্তু আমাদের ম্যাথের 5 মার্কের প্রিপারেশন শেষ। টোটাল ম্যাথে মার্ক কত 15, 5টা চ্যাপ্টার পরে কিন্তু আমরা 5 শিখে গেছি। এরপর আমরা পড়বো বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক, সমীকরণ। আমি সবকিছুকে একটা লেকচার শিটে নিয়ে আসছি, দ্বিঘাত সমীকরণ বলেন হাবিজাবি যা আছে। এরপর আমার টার্গেট বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক পড়াবো, তাহলে 6 শেষ। এরপর সমীকরণ পড়াবো, 7 মার্ক শেষ। তারপর আমি আপনাদের কাছে একটা ভোট চাবো যে আমরা কি সম্ভাব্যতা পরে পাটিগণিতে যাব নাকি সম্ভাব্যতা বিন্যাস অবশ্য আমি অনেক দেরিতে পড়াবো, কারণ আগে পড়ালে আপনারা ভুলে যাবেন। সম্ভাব্যতা আপনারা চাইলে আমি আগে পড়াবো 8 নম্বরে, অথবা পাটিগণিত পড়াবো। তার মানে আগামী 2 সপ্তাহের ভিতর কিন্তু আমাদের 7 মার্কের প্রিপারেশন আল্লাহ চাইলে হয়ে যাবে বীজগাণিতিক সূত্রাবলী আর সমীকরণ শেষ করলে। তাহলে নাম্বার তো শেষ করতে টাইম লাগে না রে ভাইয়া, কিন্তু আপনারা তো ঠিক মতো পড়েন না, সমস্যা হলো এটা। আর আগে বুঝছেন? একটু ধৈর্য নিয়ে থাকেন রে ভাই, ইনশাল্লাহ সবই তো এখন পর্যন্ত কোনো কিছু একে
ওরে বাপ রে বাপ, আমার স্টুডেন্টরা তো আমার থেকে অনেক বেশি অ্যাডভান্স। কারা করে পড়াই খোদা, আল্লাহ, ওরে আল্লাহ, গুড গুড, ভালো লাগছে। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের এই অসমতার পরীক্ষাটা মঙ্গলবার দিন হবে। অসমতার পরীক্ষাটা মঙ্গলবার দিন হবে। অসমতা মঙ্গলবার দিন হবে। আচ্ছা, এইবার আসেন টাইপ 8-এর আমি কেস 1টা আজকে পড়াবো, কেস 2টা আগামী ক্লাসে পড়ানো হবে। আর টাইপ 5 আর টাইপ 7 আগামী ক্লাসে পড়লে আমাদের সেট শেষ। এবার আসেন টাইপ 8-এর কেস 1, এটা একটু বেসিক টাইপ, সবাই একটু দেখেন সেট কি আর উপসেট কি। 1 নম্বর কোশ্চেনটা বলছে a is equals to 5 4 3 2 1 - 3। এটার একটা উপসেট বের করতে বলছে। এত এর একটি উপসেট, এত এর একটি উপসেট। ভাই খুব মনোযোগ সহকারে একটু বোঝেন, এটা একটু বেসিক আলোচনা। আচ্ছা, এবার সে সেট কি আর উপসেট কি, ওইসব সংজ্ঞা টঙ্গা দিয়ে কি শিখার টাইম আছে? তাহলে আর রাহাত বের কাছে আসছেন কেন? আচ্ছা, মা আর মনে করেন আপনি। এখন আমি যদি বলি আপনি দেখতে আপনার মায়ের মতো, এটা কি সত্য কথা? নাকি আপনার মা দেখতে আপনার মতো? আপনি দেখতে আপনার মায়ের মতো না আপনার মা দেখতে আপনার মতো? যেহেতু আপনি আপনার মার কাছ থেকে আসছেন, তার মানে কি আপনি দেখতে আপনার মায়ের মতো। তাহলে আপনি দেখতে কার মতো? আপনি দেখতে হচ্ছেন আপনার মায়ের মতো। আচ্ছা, এখন মনে করেন আপনার মা হচ্ছে ঠান্ডা মেজাজ, পরিশ্রমী, তারপর হচ্ছে ধৈর্যশীল, কেয়ারিং, এই 4টা বৈশিষ্ট্য মনে করেন আপনার মার আছে। আপনি আল্লাহর রহমতে আপনার মার কাছ থেকে মনে করেন আপনারও ঠান্ডা মেজাজ, আপনিও পরিশ্রমী। আচ্ছা, এখন আপনি দেখতে আপনার মায়ের মতো, আমি বলতেছি কি আপনি দেখতে আপনার মায়ের মতো, তার মানে আপনি হচ্ছেন আপনার মায়ের একটা সাবসেট। সাবসেটের বাংলা হচ্ছে কি? উপসেট। আমি যেভাবে বোঝাচ্ছি একদম সোজা করে, ওই সংজ্ঞা দিয়ে বুঝতে গেলে আপনার জীবনে পারবেন না, বা ওই বেজালে যাবেন কেন? আপনি দেখতে আপনার মায়ের মতো, তার মানে আপনি হচ্ছেন আপনার মায়ের সাবসেট, বা আপনি আপনার মায়ের উপসেট। তার মানে আপনি আপনার মায়ের উপসেট। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আপনার মায়ের ভিতর যা যা আছে, আপনার মায়ের ভিতর যা যা আছে, আপনার মায়ের ভিতর কি কি আছে? তার মেজাজ ঠান্ডা, সে পরিশ্রমী, সে ধৈর্যশীল, তার সে কেয়ারিং। এই 4টা বৈশিষ্ট্য মনে করেন আপনার মার আছে। এই 4টা বৈশিষ্ট্যের সবগুলো বৈশিষ্ট্য আপনার থাকতে পারে, আবার 2-একটা বৈশিষ্ট্য থাকতে পারে। তার মানে আপনার মায়ের যতগুলো বৈশিষ্ট্য আছে তার সবগুলা বৈশিষ্ট্য অথবা তার থেকে কম বৈশিষ্ট্য আপনার ভিতর থাকবে, তার থেকে বেশি কিছু থাকবে না। তার মানে আপনি দেখতে যেতে আপনার মায়ের মতো, তার মানে আপনার মায়ের যা আছে তার কিছু জিনিস হয় আপনার মধ্যে আছে, নাহলে সব জিনিস আপনার মধ্যে আছে। আমার কথা কি বুঝছেন? কিন্তু আপনার ভিতর অতিরিক্ত কিছু কিন্তু থাকবে না। তার মানে আপনি আপনার মায়ের যেহেতু সাবসেট, তার মানে আপনার মায়ের যা আছে তার সব আপনার মধ্যে থাকতে পারে, বা তার থেকে কিছু কম জিনিস আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু ভিন্ন বা অন্য কোনো কিছু থাকবে না। তাহলে এই একটা সেট, এইটার যে সাবসেট মানে এটার যে বাচ্চা, এই বাচ্চার ভিতর এর মধ্যে যা আছে তার কিছু না কিছু থাকবে। আচ্ছা দেখেন, এই সি রে আমি বলতেছি এর সাবসেট। সি এ কি কি আছে? -3 2 2 5 5। তার মানে সি যেহেতু এর একটা সাবসেট, তার মানে সি এর যে উপাদানগুলো আছে এগুলো অবশ্যই এর ভিতর আছে, বরং এতে তার থেকে বেশি কিছু থাকতে পারে। আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো। এক্সাম্পল 1 ডান। তার মানে সোজা বাংলা, আপনি আপনার মায়ের সাবসেট, তাহলে আপনার যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য আপনার মার আছে, বরং আপনার মায়ের থেকে কিছু বেশি বৈশিষ্ট্য থাকতে পারে। মানে আপনার বৈশিষ্ট্য আর আপনার মায়ের বৈশিষ্ট্য একই রকম হইতে পারে, অথবা আপনার মধ্যে একটু কম থাকতে পারে, কিন্তু আপনি কিন্তু আলাদা কিছু হবেন না। আপনি কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? -1 2 3
-1 কই আছে রে ভাইয়া? এটা তো 1। এই যে একজন এ লিখছেন, এই যে লিখছেন কোথায়? এটা তো -1, এখানে তো 1। মাসুর স্যার কি লাইভে আছেন? মাসুর ভাই লাইভে নাই। আমি জ্যামিতি অনেক দেরিতে পড়াবো, মাসুর ভাইয়ের আমি অনুরোধ করবো আপনাদের যদি তার সময় সুযোগ থাকে কয়েকটা জানি জ্যামিতি ক্লাস নেয়। আমি জ্যামিতি পড়াবো এবার সবার শেষে, জ্যামিতি পড়াবো আমরা অনেক দেরিতে, কারণ জ্যামিতি কোশ্চেন কঠিন হলে যতই ভালো পড়াই পারবেন না। এখন বাস্তব কথা, জ্যামিতি যতই ভালো পড়াই কোশ্চেন যদি কঠিন হয় আপনি পরীক্ষাটা এটা ধরতে পারবেন না, কারণ জ্যামিতি হচ্ছে এমন একটা বেসিকের জায়গা, এই জায়গায় আপনার ভূমিকা অনেক বেশি, স্যারের ভূমিকা কম। মানে আপনার আমি যত জ্যামিতি যদি 10টা ক্লাসও ফিগারের উপর নেই, মানে ফিগারের ক্লাস যদি 10টা নেই, এই 10টা ক্লাস করে আপনি জ্যামিতির ফিগারের কোশ্চেনটা নাও পারতে পারেন। আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনার প্রশ্নগুলো একটু দেখেন ফিগারের। এজন্য ফিগার বাড়তে হলে আপনাকে নিজের বেসিক ডেভেলপ করতে হবে। আর আমাদের টার্গেট যেহেতু মার্ক, জ্যামিতির পিছনে সময় ইনভেস্ট আমরা একটু পরে করব, কারণ আপনি অনেক সময় নিয়ে জ্যামিতি পড়ে এমন হইতে পারে 3-এ 0 পাইতে পারেন যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয়। যেমন এইবার জ্যামিতিতে 95% স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক হচ্ছে 1, 3-এ 1 পাবে, 3-এ 2 পাবে, এরকম স্টুডেন্ট সংখ্যা হাতে গোনা, আর 3-এ 3 পাবে সে তো রেয়ার ব্রিলিয়ান্ট। কথা কি বুঝছেন? তাহলে আমরা শুধু জ্যামিতি 1 মাস সময় নিয়ে পড়বো, প্রশ্ন কঠিন হলে পাবো 3-এ 0, তাহলে কেন জ্যামিতি আগে পড়বো? আপনি কি কথা বুঝছেন? হ্যাঁ, মা সেট আর আপনি উপসেট যেমনি মনে রাখতে পারেন ভাইয়া। আচ্ছা, 1 বুঝছি, 1 বুঝে থাকলে 2 আপনাদের আমি হোমওয়ার্ক দিলাম, 3 একটা নোট লেখেন, 3-এর নাম্বার প্রশ্নটা পারার জন্য একটা নোট লেখেন। সবাই এই নোটটা লেখেন। ফাঁকা সেট বা শূন্য সেট হচ্ছে সব সেটের উপসেট। এই লাইনটা মনে রাখবেন। কোনটা সব সেটের উপসেট? ফাঁকা সেট বা শূন্য সেট। ফাঁকা সেট বা শূন্য সেট সব সেটের উপসেট। এই কথাটা সবাই একটু মনে রাখবেন। ফাঁকা সেট বা শূন্য সেট সব সেটের উপসেট। লাইনটা কি মনে থাকবে? যদি মনে থাকে আগামী ক্লাসে সেটটা সবাই খুব ভালো মতো শেষ করবেন। যেতটুকু পড়া আমার বাকি আছে ওটা পড়াতে খুব বেশি সময় লাগবে না। আগামী ক্লাসে সেটের রিভিউ ক্লাস প্লাস বাকি যে তিনটা টাইপ না, টাইপ 5, টাইপ 7 আর হচ্ছে টাইপ 8 এর কেস 2, এতটুকু বাকি। আগামী ক্লাসে আমরা এটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আর সবাই যদি পুরো ক্লাসটা বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। সবাই পুরো ক্লাসের নোটটা করবেন। আর কারো কোথাও সেটে প্রবলেম থাকলে আমি আগামীকালকে একটা পোস্ট দেবো, ওই পোস্টে জানাবেন। মানে আগামী ক্লাসে আমরা সেট কমপ্লিট করে ফেলবো। সেটের রিভিউ ক্লাসটা আগামী ক্লাসে এটার সাথে হয়ে যাবে, কারণ সেটের ক্লাস হওয়ার কথা ছিল 3টা, আমি ক্লাস নিচ্ছি 4টা। কারণ গতদিন যে ক্লাসটা হয়েছিল ওদিন নেটের অনেক বেশি প্রবলেম থাকার কারণে আমরা 2টা টাইপ কম পড়ছি। ওই 2টা টাইপ যদি সেদিন পড়তে পারতাম আজকে কিন্তু শেষ হয়ে যেত। সবাই সেটের ক্লাসটা আগামীকালকে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দেবো। এরপর আমরা যে জিনিসগুলো পড়বো তুলনামূলকভাবে সোজা, বীজগাণিতিক সূত্রাবলী সোজা, উৎপাদক সোজা, সমীকরণে শুধু দ্বিঘাত সমীকরণটা একটু বোঝার জায়গা। তার মানে আমরা আগামী 2 সপ্তাহ মোটামুটি একটু রিল্যাক্স জিনিস শিখবো এবং আবার কনফার্ম মার্ক পাওয়ার জিনিস শিখবো। যেন আগামী 2 সপ্তাহ সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, রেগুলার ক্লাস করবেন, নোট করবেন, দেখবেন 2 সপ্তাহ পর 7 মার্কের প্রিপারেশন হয়ে গেছে। আর যারা নতুন ভর্তি হয়েছেন আপাতত আমার সাথে লাইভ ক্লাস করেন। আমি 4 থেকে 5 দিনের ভিতর যাদের মিস ক্লাস আছে, নতুন ভর্তি হয়েছেন, অনেক কিছু করেন নাই ক্লাস, এদের জন্য একটা চিন্তা ভাবনা করতেছি। কারণ দিন শেষে যে নতুন ভর্তি হয়েছেন, যে অনেকগুলা ক্লাস মিস করছেন, তারা তো সবাই আমার স্টুডেন্ট, তাই না? বা আমার সবাই ছোট ভাই বোন, সবার দায়িত্বই আলটিমেটলি আমাকে নিতে হবে। আমি এটা 4-5 দিনের ভিতর একটা সিদ্ধান্ত জানাবো যাদের ক্লাস মিস আছে, যারা নতুন ভর্তি হয়েছেন তারা কিভাবে আগাবেন। আপাতত লাইভ ক্লাসের সাথে আগান, পিছনের ক্লাসের দরকার নেই। অসমতার পরীক্ষা মঙ্গলবার দিন। যদি বুঝে থাকেন সবাই লেখেন ফুল ক্লাস ডান। আর এখন থেকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা যদি না করেন, এইবার একটা না হয় আপনাদের দায়িত্ব নিচ্ছি, এরপর আর দায়িত্ব নিতে পারবো না যদি না পড়েন। আরে সব ক্লাস কি নেওয়া হবে নাকি? আমি ভাইয়া এটা কি সম্ভব?
একটা ব্যবস্থা করা হবে যাতে আপনারা সবাই মিস ক্লাসগুলো করতে পারেন, একটা সিস্টেমিক ওয়েতে আসেন। কারণ আপনাদের যদি আমি বলি যার যেটা মিস করে ফেলেন, কেউ করবেন না। এই গত 7 দিনে কিছু করছেন? 7 দিন তো ছুটি দিয়ে গেছিলাম, কিছুই তো করেন নাই। গত 7 দিন যে ছুটি দিছি, কেউ কি পিছনের ক্লাসে একটাও করছেন? আমি তো ড্যাম শিওর করেন নাই। আমি নতুনদের জন্য কি করবো 3 থেকে 4 দিনের ভিতরে জানাবো। থ্যাংক ইউ মিস্টার মারুফ। অঙ্কে অনেক দুর্বল, তবে আপনার ক্লাস করে অনেক কিছু পারছি আলহামদুলিল্লাহ। মেঘলা চৌধুরী ভাই মেসেঞ্জার চেক করেন, দেখবো না আরো 1 ঘন্টা পর। কেউ কি ক্লাস করছেন? আগে সত্য কথা বলেন। আমি যে 7 দিন ছিলাম না, একটা মিস ক্লাস কেউ কি করছেন? একটা মিস ক্লাস কেউ কি করছেন? কেউ করেন নাই। যারা মিস ক্লাস আছে একজনও করেন না। আমি তো জানি, আমি একসময় স্টুডেন্ট ছিলাম না, আমি একসময় স্টুডেন্ট ছিলাম না। আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ একটা ক্লাসও করেন নাই। যা মিস ছিল 7 দিনে একটা ক্লাসও করেন নাই। তার মানে আপনাকেও যদি আমি দায়িত্ব দেই, যারা নতুন ভর্তি হয়েছেন অথবা যাদের মিস ক্লাস আছে, যে একটু মিস ক্লাস গুলো করে নেন, আপনারা কি করবেন তোমার বোঝা হয়ে গেছে। সুতরাং আমার এই দায়িত্ব নিতে হবে। বিরাজ আহমেদ করছি ভাই, আমি করেছি। আল্লাহ, কয়টা করছে ক্লাস? এরা কারা? দেখ, একটা আংশিক কারেকশন দিলাম, 2-3টা ক্লাস অনেকে করছে, দেখ খুশি হয়েছি, কিন্তু ম্যাক্সিমামই করে নাই। আচ্ছা, যারা করছেন ভালো কথা, যারা করেন নাই তাদের জন্য আমি একটা সিস্টেমিক ওয়েতে নিয়ে আসতে হবে। কারণ সিস্টেমিক ওয়ের বাইরে গেলে আমরা আসলে কিছুই করি না। আমরা একটা সিস্টেমিক ওয়েতে এসে মিস ক্লাসগুলা কিভাবে রিকভার করব তার একটা সাইন্টিফিক মেথডে আমরা আগাবো। ইনশাল্লাহ সাইন্টিফিক মেথডটা 3 থেকে 4 দিনের ভিতরে আপনাদের সাথে আমি শেয়ার করব। ওই মেথডটা যদি ফলো না করেন, এইবার কিন্তু আর এরপর আর ট্র্যাক ধরতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই, আমি পড়াশোনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত করছি। এই যে একজন বলছেন ভাই তারা ডাবিতে টিপুলিতে নাকি পড়ছেন, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর পড়াশোনা করি নাই। আর ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট পাস করে বাইরেতে খুব বেশি পড়াশোনা করা লাগে না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে। আর আমি একটা গাইডলাইন দিয়ে দেবো 4 থেকে 5 দিনের ভিতর কে কিভাবে মিস ক্লাস করবেন, আবার যারা রেগুলার ক্লাস করছেন তারা কি করবেন। আশা করি আমাদের জার্নিটা ইনশাল্লাহ ভালোই হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।